আমি মোহাম্মদ নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। আমি মোস্তাফিজুর রহমান পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। সিপিআইএম এর মোস্তাফিজুর রহমান রানা এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকী আজকের শপথ নিলেন। গণতন্ত্র বাঁচানোর লড়াই। মুস্তাফিজুর রহমান কি বললেন, নওশাদ সিদ্দিকী কি বললেন, আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো। মুস্তাফিজুর রহমান রানা বলছেন, একজন বিধায়ক থাকলেও ইচ্ছা থাকলে 100 জনার কাজ করা যায়। আবার অনেক সময় বিধানসভায় 294টা বিধায়ক থাকলেও তারা হয় ঘুমোচ্ছেন অথবা গঙ্গার ধারে হাওয়া খাচ্ছেন, এমন মন্তব্য করেছেন। নওশাদ সিদ্দিকী বলেছেন, আমি বাঙর থেকে নির্বাচিত হয়েছি, বাঙরবাসীর প্রত্যাশা পূরণ আমার প্রথম প্রায়োরিটি হবে। এবং উনি বলেছেন কাটমানি বন্ধ করতে হবে। শিক্ষা বিষয়ে কথা বলেছেন, স্বাস্থ্য বিষয়ে কথা বলেছেন। আগামী দিনে লড়াই কঠিন, তবে সেই লড়াই জয় করতে হবে, নওশাদ সিদ্দিকী বুঝিয়ে দিয়েছেন। আর মুস্তাফিজুর রহমান শিক্ষা নিয়ে কিন্তু গর্জে উঠেছেন। উনি মমতা ব্যানার্জির সরকার, বিগত দিনের সরকারকে প্রবলভাবে আক্রমণ করেছেন এবং সঙ্গে মোদী সরকারের সমালোচনাও করেছেন। শিক্ষা ব্যবস্থাটা পুরো কর্পোরেটদের হাতে তুলে দেওয়া বা কর্পোরেট ঢঙে চালানো উনি কিন্তু সমর্থন জানাচ্ছেন না। উনি কি বললেন আপনাদেরকে শোনাই, তারপরে কথা বলব। সবসময় সংখ্যার উপর ডিপেন্ড করে হয় না। সংখ্যা 1 থাকলেও 100 কাজ করা যায়, আবার 294টা সিট থাকলেও দেখা যাচ্ছে বেশিরভাগ বিধানসভার বিধায়ক আপনার ঘুমায়, না হলে হতো যে গঙ্গার ধারে বেড়াতে যায়, যার ফলে একা থাকলেও সেই ভূমিকা পালন করা যায় যদি ইচ্ছা থাকে, উইল থাকে পলিটিক্যাল। এটা তো মানুষ লড়েছে ডোমকলের। আমি ডোমকলের মানুষকে প্রথমে আজকে বিধানসভায় শপথ নেওয়ার পর প্রথম অভিনন্দন জানাবো যে তারা এই যে রাজ্যে 294টা আসনের মধ্যে অন্তত একটা বামপন্থীদেরকে এখানে প্রতিনিধি পাঠিয়েছে। ডোমকলের মানুষকে আমি হার্দিক অভিনন্দন জানাবো পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। মানে আমাকে দায়িত্ব বেড়েছে, আমার মাঠের কাজ তো করতে হবে। আমার যেটা আমি আবাদ করি, তো আবাদে আমাকে যেতে হবে না? আমি যে এটা বিধায়ক হওয়ার পর কি আমাকে আকাশ থেকে খেতে দিবে নাকি? তো যার ফলে সেগুলো তো হবেই। স্বাভাবিক জীবনযাপনটাই তো আমাদের কমিউনিস্টদের এটাই ধারা। সেখান থেকে বিচ্যুত হওয়া মানে আপনি উল্টো হন। দেখুন, আমাদের রাজ্যে যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে গত 15 বছর ধরে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, একই রকম ভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে শিক্ষার উপর বিভিন্ন ধরনের আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এইটা একটা বড় ধরনের করাপশন। এই করাপশন আস্তে আস্তে এটা নতুন না, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের কোশ্চেন পাস হওয়া, যার ফলে আসলে আমাদের দেশের কর্পোরেটদের হতো যে এখন নজর পড়েছে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে। যার ফলে কর্পোরেট যখন নজর পড়ে, আর যদি কর্পোরেটের প্রো কর্পোরেট সরকার হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তোলার যা যা করা দরকার সেটা করছে একদিকে নরেন্দ্র মোদী বসে। সেই কাজটাই হচ্ছে যে গোটা দেশের ক্ষেত্রে হচ্ছে যে করা হচ্ছে। নিটের প্রশ্নপত্র ফাঁস এটা নতুন কোনো ব্যাপার না। আসলে শিক্ষা ব্যবস্থা যেটা সরকারি আছে সেইটা সম্পর্কে মানুষের যে বিশ্বাস ভরসা সেইটাকে আগে গুলিয়ে দাও। আমি সব সেক্টর নিয়েই কথা বলতে হবে আমাকে, যেহেতু সবেধন নীলমণি একটাই আমি। তাহলে শিক্ষা স্বাস্থ্য সবকিছু নিয়েই বলবো। শিক্ষাটা তার মধ্যে প্রায়োরিটি থাকবে। শিক্ষা স্বাস্থ্য তো আমাদের বেসিক নিডস, এটা মানুষের। যার ফলে এগুলো নিয়ে তো বিধানসভায় আলোচনা হওয়াটাই স্বাভাবিক। আমি তো বললাম যে নতুন সরকার এত বড় ম্যান্ডেট নিয়ে এসছে। আমি তো বললাম যে হিন্দু মুসলমান মন্দির মসজিদ অনেক তো হলো ভোটে জেতার জন্য। আসলে তো এটা ভোটে জেতার জন্য এই রাজনীতি। তাহলে ভোটে জেতা হলো, এবার রাজ্যের মানুষের কাজ করুক। শিক্ষা স্বাস্থ্য যা যা আছে সেগুলো নিয়ে হতে দিয়ে এবারে এই সরকার। মুস্তাফিজুর রহমান রানা এবং নওশাদ সিদ্দিকী আগামী দিনে কাণ্ডারি হতে পারবে কি? যারা বিজেপিকে ভোট দেয়নি সেই ভোটগুলো কি নিজেদের দিকে ফিরিয়ে আনতে পারবে? কারণ তৃণমূলের ওপরে ভরসা কিন্তু মানুষের হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা দেখেছি
এই যে দেখেছেন তৃণমূলের পার্টি অফিস ভাঙা, তৃণমূলের কর্মীদের ওপরে আক্রমণ, তৃণমূলের ৮০ জন এমএলএ রয়েছেন, একজন এমএলএকেও দেখেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এতগুলো এমপি রয়েছে, তারা কোথায়? জেলা পরিষদের মেম্বার কোথায়? তৃণমূল কম করে হলেও 40%-এর ওপরে ভোট পেয়েছে। একবার ভাবুন তো, তৃণমূলকে কি দেখা গিয়েছে তাদের পাশে? সিপিআইএম বিভিন্ন দিকে আন্দোলন করছে। নওশাদ সিদ্দিকী আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে গর্জে উঠেছে, কাটমানি নিয়ে গর্জে উঠেছে, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে সরব হয়েছে। এই দুই বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা এবং নওশাদ সিদ্দিকী আগামী দিনে বিজেপির বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। কারণ তৃণমূলকে নিয়ে এখন কোনো কথা বলার সময় আসেনি। কারণ তৃণমূলের একটাও এমএলএ, একটাও এমপি মানুষের পাশে দাঁড়ায়নি। তারা এখনো পর্যন্ত শোক পালন করছে। তৃণমূল যে ক্ষমতায় নেই তারা এখনো অনেকে ভেবে উঠতে পারছে না। তারা এখনো স্বপ্ন দেখছে তারাই হয়তো ক্ষমতায় রয়েছে। যাই হোক, আজকের তৃণমূলের কথা বলবো না, আজকের মুস্তাফিজুর রহমান রানার কথা বলবো। মুস্তাফিজুর রহমান রানা যে কথাগুলো বললেন আপনারা শুনেছেন। প্রতি কটা কথার মধ্যে যুক্তি রয়েছে। শিক্ষিত মানুষ যেভাবে কথা বলেন ঠিক সেইভাবেই কিন্তু কথা বলেছেন। সাম্প্রদায়িক উস্কানি নেই। এনারা মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করেন। ইনি বললেন আমি বিধায়ক হয়েছি তা কি? কমিউনিস্ট পার্টির যা আদর্শ সাধারণভাবে জীবন যাপন করা, উনি সেইটাই করে যাবেন। এবারে দেখার বিষয় দুর্নীতি আগামী দিনে হবে, অস্বীকার করার জায়গা নেই। এই দুর্নীতি যখন হবে কিভাবে সবর হন নওশাদ সিদ্দিকী এবং মুস্তাফিজুর রহমান রানা, শিক্ষা বিষয়ে কিভাবে বিধানসভায় লড়াই করে আগামী দিনে দেখব। এই যে এত দুর্নীতি হয়েছে, এখনো পর্যন্ত অনেক চোর জেলের বাইরে রয়েছে, এই বিষয়ে কতটা সোচ্চার হয় দেখা যাক। আপনারা দেখেছেন 100 দিনের কাজ চালু হয়নি, বিজেপি অবশ্য বলেছে চালু হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য কি ব্যবস্থা বিজেপি সরকার করে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং মুস্তাফিজুর রহমান রানা এবং নওশাদ সিদ্দিকী বিধানসভায় কতটা আওয়াজ শক্তিশালী করতে পারে দেখার বিষয় রয়েছে। অনেকেই কিন্তু মুস্তাফিজুর রহমান রানা এবং নওশাদ সিদ্দিকীর উপরে ভরসা রাখছেন। অনেকেই বলছেন এই দুই বিধায়ক 200 বিধায়কের সমান কাজ করে দেখাবে। আগে নওশাদ সিদ্দিকী ছিলেন, এখন আরেকজন বিধায়ক যুক্ত হয়েছেন সিপিআইএম এর তরফ থেকে। এই দুই বিধায়ক মিলে সমাজের কাণ্ডারি হয়ে উঠতে পারবে কি? গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে কি? দেখার বিষয় রয়েছে। বিধানসভায় কিভাবে লড়াই দেয় সেটাও কিন্তু আমরা দেখব আগামী দিনে। তবে প্রথম দিনে যেভাবে হুঙ্কার তুললেন মুস্তাফিজুর রহমান রানা, আগামী দিনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিজেপির বিরুদ্ধে কিভাবে সবর হয় আমরা কিন্তু দেখার জন্য অপেক্ষায় রয়েছি। শিক্ষার উন্নতি হয় কিনা সেটাও দেখব আমরা। প্রায় 8000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে, সেই স্কুলগুলো রিওপেন হয় কিনা সেটাও দেখব। কত ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিগুলো পূরণ হয় কিনা সেটাও দেখব। আমি জানি বিজেপি প্রথমে বেশ কয়েক মাস ভালো কাজ করবে, তৃণমূলের চোরগুলোকে জেলে ভরবে। তবে এখানে দেখার বিষয় রয়েছে তৃণমূলের ছিচকে চোরগুলোকে জেলে ভরবে নাকি আসল চোরগুলোকেও জেলে ভরবে। সময় সব কথা বলে দেবে। দেখুন বাংলার যে অবস্থা, এই বাংলার পরিবর্তন দরকার। শিল্প ভেঙে পড়েছে, স্বাস্থ্য ভেঙে পড়েছে, শিক্ষার কি হালাত সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির ওপরে অনেকে ভরসা রাখছে না, সেটা আমরা মুস্তাফিজুর রহমান রানার গলাতেও আমরা বুঝতে পেরেছি। এবারে দেখার বিষয় সমাজের কাণ্ডারি কতটা হয়ে উঠতে পারেন, কতটা লড়াই দিতে পারেন। নওশাদ সিদ্দিকী এবং মুস্তাফিজুর রহমান রানা মিলে কিভাবে গর্জে উঠতে পারে সেটাই দেখার বিষয়। বামপন্থীরা আগামী দিনে বিজেপির বিরুদ্ধে কতটা সোচ্চার হয় সেটা আগামী দিনেই প্রমাণ পাওয়া যাবে। অলরেডি বামেরা প্রমাণ দিচ্ছে, রাস্তায় রয়েছে, মাঠে রয়েছে, লড়াইয়ের ময়দানে রয়েছে, লড়াইয়ের ময়দান ছেড়ে পালায়নি, কর্মীদের সঙ্গে রয়েছে। একের পর এক পার্টি অফিস দখলদারি আমরা দেখেছি, যেসব পার্টি অফিস তৃণমূল দখল করে নিয়েছিল। এরপরে দেখার বিষয় মুস্তাফিজুর রহমান রানা এবং নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে কিভাবে ঝড় তোলে, কিভাবে প্রতিবাদ জানায়, কিভাবে মানুষের অধিকার রক্ষা করে
সংবিধান রক্ষা করে আগামী দিনে আমরা দেখব। ভালো থাকবেন।